দর্শক, চলছে ৭১-এর বিশেষ আয়োজন নির্বাচনে বাংলাদেশ। সাথে আছি আমি ফয়সাল। নির্বাচন ও সার্বিক দিক নিয়ে আমরা আলোচনা করছি। এই মুহূর্তে আমাদের সাথে আমাদের দুজন অতিথি আমার সাথে যুক্ত থাকছেন। আমাদের সাথে আমার স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। এছাড়াও আমাদের সাথে জুমে যুক্ত আছেন নিউক্যাসল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শাহ জে মিয়া। আমরা দুজনের সাথে আলোচনা করব। প্রথমেই প্রশ্ন রাখতে চাই মোহাম্মদ সোহরাব হাসানের কাছে। সোহরাব হাসান, মোহাম্মদ নাই সোহরাব হাসান, আমরা আগামীকালই নির্বাচনের যে প্রস্তুতি দেখতে পাচ্ছি, সার্বিকভাবে আপনি আসলে এইবারকার নির্বাচনের প্রস্তুতি এবং অন্যান্য নির্বাচনের সাথে এবারকার পার্থক্যটা কিভাবে দেখেন, কি মতামত? ধন্যবাদ আপনাকে এবং অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছেন যে ভাই, তাকেও শুভেচ্ছা। বাংলাদেশের নির্বাচন মানেই যুদ্ধ, ভোট যুদ্ধ, কথার যুদ্ধ এবং শেষে দেখলাম যে টাকারও যুদ্ধ। তো সুতরাং কালকের নির্বাচনের পরিবেশটা কেমন থাকবে এটি নিশ্চিতভাবে বলা কঠিন, কারণ আজকে রাতে এবং সারা দিনে যেসব ঘটনা ঘটছে, অঘটন ঘটেছে। কোথাও হাতে নাতে ধরা পড়েছেন, কোথাও টাকা নিতে যেয়ে ধরা পড়েছেন, কোথাও সংঘর্ষ হয়েছে বিএনপি এবং জামাতের কর্মীদের মধ্যে, কোথাও কর্মকর্তাকে, সহকারী পোলিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নানা অঘটন কিন্তু ঘটেছে। এখন হয়তো বলা যেতে পারে যে ৭২,০০০, তাই তো, কেন্দ্র? জি, ৭২,০০০ কেন্দ্রের মধ্যে কতটা কেন্দ্রে এটি কি সংখ্যাগরিষ্ঠ? হয়তো সংখ্যাগরিষ্ঠ নয়, কিন্তু একটি কেন্দ্রে অঘটন ঘটলে এটি কিন্তু ১০টি কেন্দ্রে তার প্রভাব পড়ে, বিরূপ প্রভাব পড়ে, নেতিবাচক প্রভাব পড়ে। আর একটি কেন্দ্রে সুষ্ঠু ভোট হলে তারও প্রভাব পড়ে অন্যান্য কেন্দ্রে। সুতরাং এক ধরনের আমরা দ্বিধাদ্বন্দ্ব শঙ্কার মধ্যেই আছি। এ পর্যন্ত কিন্তু বাংলাদেশের অতীতের নির্বাচনগুলোর সঙ্গে তুলনা করলে সংঘর্ষের ঘটনা কমই ছিল। বেশি উত্তাপ যে ছড়িয়েছিল সেটি হচ্ছে নির্বাচনী প্রচারে, বিশেষ করে দুই রাজনৈতিক দলের প্রচার, একে অপরের বিরুদ্ধে বাণ ছোড়া হয়েছে, বাক্যবাণ যাকে বলে, এবং দলের নীতি, কর্মসূচি, আদর্শের পরিকল্পনার চেয়ে বেশি বলা হচ্ছে অপর দলের বদনাম বা অপর দলের যে খারাপ দিকগুলো সেটি তুলে ধরা হয়েছে। এবং দুই পক্ষই বলার চেষ্টা করেছে, আমাকে ভোট না দিয়ে অমুককে ভোট দিলে দেশের সর্বনাশ হয়ে যাবে। ঠিক বলেছেন। এই যে মানসিকতা, ভাই আছেন অস্ট্রেলিয়ায়, দেখুন সেখানে কি নির্বাচন এত নীরবে হয়, কেউ টেরও পায় না। মানুষ ভোটের দিন বা ভোটের আগে, এক সপ্তাহ আগেও যে ভোট দিয়ে আসতে পারেন, যে তার হয়তো অন্য কাজ আছে এ কারণে। এবার কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ আমাদের যে কেন্দ্র রয়েছে সেই সংখ্যাও কিন্তু প্রায় ৬২% উপরে, অর্থাৎ একটি বড় অঙ্কের কেন্দ্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটি আসলে ঝুঁকিপূর্ণ হিসেবে ইতিমধ্যেই ঘোষিত রয়েছে। সেই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোকে সামাল দেয়া আসলে কি মনে করেন, নিরাপত্তা ব্যবস্থা বা অন্যান্য? আসলে নির্বাচন কমিশন হয়তো অতীতের অভিজ্ঞতা থেকে অথবা অতীতের তথ্য প্রমাণ থেকে এরকম একটা ঝুঁকিপূর্ণ তালিকা করেন, কিন্তু সেই ঝুঁকিপূর্ণ তালিকার বাইরে যে তালিকা থাকে সেটি কিন্তু নিয়ে চিন্তার বিষয়। যেমন ধরেন যেসব জায়গায় অঘটন ঘটল, কেন্দ্রে অবৈধভাবে প্রবেশের জন্য কারাদণ্ড হয়েছে, তাদের শাস্তি দেওয়া হয়েছে। সুতরাং এই ঝুঁকিপূর্ণ, আমার তো মনে হয় যে পুরো যতগুলো বাংলাদেশের নির্বাচনী কেন্দ্র আছে সবটাই কোনো না কোনো দিক থেকে ঝুঁকিপূর্ণ। একটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ঝুঁকি তৈরি করতে পারে, সংঘাত তৈরি হতে পারে। আরেকটি হচ্ছে যে যারা দুর্বল সংখ্যালঘু, জাতিগত এবং ধর্মীয়, তারা কেন্দ্রে আসতে ভয় পেতে পারে। সুতরাং কোনো না কোনোভাবে সব কেন্দ্রের, অথবা প্রত্যন্ত অঞ্চলের যে কেন্দ্র আছে সেখানে যাতায়াতের সমস্যা হতে পারে। এক ধরনের ঝুঁকি কিন্তু সব কেন্দ্রেই আছে। তবে এটি বলা হয়েছে যে প্রতিদ্বন্দ্বী, যেটি নির্বাচন কমিশন যে বিবেচনায় করেছে সেটা সম্ভবত যে এখানে দুই প্রতিদ্বন্দ্বী অথবা একাধিক প্রতিদ্বন্দ্বীর
বা 2 বা ততোধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাত সংঘর্ষের সংখ্যা আছে কিনা তার ভিত্তিতে একটা ঝুঁকিপূর্ণ কেন্দ্র করেছে। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বাড়তি হয়তো নজরদারি থাকবে। একটি নির্বাচন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ হওয়ার প্রথম পূর্বশর্ত হচ্ছে প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর আচরণ, প্রার্থীর আচরণ এবং তার সমর্থকদের আচরণ। তারা যদি সীমা লঙ্ঘন না করে কোনো পক্ষ, তাহলে কিন্তু এত পুলিশ, এত বিজিবি, এত সেনা পাহারার প্রয়োজন হয় না। এবং পুরো জাতি কিন্তু এখন আমরা নির্বাচনমুখী। আপনার 9.5 লাখ নিরাপত্তা কর্মী, আপনার তারপর এর সঙ্গে যদি জনপ্রশাসনের যে আরও অনেক লাখ জনপ্রশাসনের কর্মী এরা নিয়োজিত, এবং ভোটাররা তো আছেই। তো একটা হলে যে আমরা একটা এই নির্বাচনের মধ্য দিয়ে একটা সংস্কৃতি যদি তৈরি করতে পারতাম যে নির্বাচন নিয়ে উত্তেজনার চেয়ে উৎসবটা বড় হবে। এই নির্বাচনের উৎসব হয়তো আছে, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু উত্তেজনাটা সেই উৎসবকে ম্লান করে দেওয়ার একটা সংখ্যা তৈরি হয়েছে। আমি এই প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে প্রসঙ্গটা নিয়ে আসবো, তবে ঠিক একই প্রশ্ন নিয়ে আমাদের আরেকজন অতিথির আমি একটু মতামতটা জেনে আসতে চাই, ফিরে আসতে চাই আপনার কাছে। এই মুহূর্তে যাচ্ছি অধ্যাপক ডক্টর শাহজাহান মিয়ার কাছে। ডক্টর শাহজাহান মিয়া, এখনকার যে আমরা পরিস্থিতি দেখছি, এখনকার যে সময়, আপনি কি মনে করেন নির্বাচনের ফলাফলে যে নির্ধারণী ফ্যাক্টগুলো আসলে কি কাজ করবে? কারণ একটা লম্বা সময় যাবত আমরা দেখে এসেছি যে বিভিন্ন ধরনের তথ্য, অপতথ্য এবং সেটির যে প্রভাব এবং পরিকল্পিতভাবে ছড়ানোর যে পরিস্থিতি, সেটা তো আমরা একটি লম্বা সময় যাবতই দেখেছি। সেটা নিয়ে আপনি কি মনে করেন, কোন ধরনের ফ্যাক্টগুলো আসলে ফলাফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ ফয়সাল। আপনার সাথে যখনই কথা বলি তখনই কিছু কিছু জিনিস আমি রিপিট করি। তো আমি আবার আজকের এই সুযোগে আমি 71-এর দর্শকদের প্লাস আমার সহ আলোচক, বিজ্ঞ সহ আলোচক, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে ব্যাপারটা আপনি বলছেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সর্ট অফ অ্যাসপেক্ট, এটা নিয়ে কথা বলার জন্য। তো আমি এটা নিয়ে কথা বলবো এবং সেই সাথে আমি একটা ফ্যাক্টরও ইনক্লুড করবো, সেটা হচ্ছে রেডিনেস। আমাদের ভোটারদের যে রেডিনেস বা তাদের যে প্রিপারেশন নেক্সট, যেটা আমরা সাধারণত বলি, তাদের প্রিপারেশন রিলেটেড কি কি কাজ, এগুলা কতগুলো মানে ডিটারমিনেন্টস এগুলো এখানে কাজ করে, বিভিন্ন ফ্যাক্টরস এখানে কাজ করে, যেগুলো ফ্যাক্টরস তাদেরকে মানে লিডিং টু মেক এ গুড ডিসিশন। তো এই গুড ডিসিশন কি, গুড ডিসিশনের জায়গাটা হচ্ছে কাকে ভোট দিলে ভালো হয় এটা। তো আগে রেডিনেসের ব্যাপারটা আমি বলি যে দেখেন, আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশে প্রতিটা মানুষের একটা কমন, যদি আমি একটা বেসিক বা একটা ফান্ডামেন্টাল একটা লাইন ড্র করি, আপনি দেখেন প্রতিটা মানুষ আমাদের প্রতিটা গ্রামে শহরে বলেন, মেট্রোপলিটন এরিয়াতে লিভ করে বা যারা একেবারে রিমোট এরিয়াতে লিভ করে, একটা কথা সবাই বলবে যে তারা তাদের সন্তানদের নিরাপদ একটা এনভায়রনমেন্ট চায়। তাদের সন্তান, তাদের আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যরা যখন বাইরে যাবে, তারা যেন নির্বিঘ্নে বাড়িতে সকলে বেরোয়, যদি বা যখন বেরোলো ঠিক সুন্দরভাবে যেন আবার বাসায় তারা ফিরে আসতে পারে নিরাপদে। এবং এই জায়গাটায় যে এনভায়রনমেন্টের কথা আমরা সাধারণত বলি, সেটা হচ্ছে সবকিছুই নিরাপদ থাকবে, সাধারণ স্বাভাবিক একটা অবস্থা থাকবে। আমার সমালোচক কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন যে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডায় যখন নির্বাচন হয়, দেখেন কোনো টেনশন নাই মানুষের মধ্যে, সবকিছু স্বাভাবিক, যখন যেটা যার যেখানে ভোট দিতে ইচ্ছা করতেছে সে ভোট দিয়ে চলে আসতেছে। তো এই যে একটা মানে একটা স্বাভাবিক পরিবেশের কথা আমরা বলতেছি, এই পরিবেশের একটা কি ডিটারমিনেন্ট, সেটা হচ্ছে আপনি সেফটি কোথায় ফিল করেন। আমি আবারও বলতেছি, যেহেতু আমি সিটিজেনদের অ্যাসপেক্টস নিয়ে কথা বলতে চাই, আমি একটা কথা বারবার বলতে চাই, বাংলাদেশে আমরা যারা বাংলাদেশে বাস করি, বাংলাদেশে দীর্ঘদিন বাস করেছি, একটা জিনিস আমরা বুঝি, আমরা মানে মধ্যপন্থার একটা মেন্টালিটি নিয়ে জন্মাই, গ্রামে অথবা শহরে যেখানে জন্মাই। আমরা কোনো কট্টরপন্থী, কোনো কট্টর আচরণ আমরা পছন্দ করি না। কখনোই আমরা ভায়োলেন্স, মানে আশেপাশে মারামারি হচ্ছে, চিল্লাচিল্লি হচ্ছে, কোনো অস্বাভাবিক শব্দ হচ্ছে, আমরা এটা পছন্দ করি না। বাই নেচার আমরা এরকম। তো যখন আমরা এরকম একটা পরিবেশ এক্সপেক্ট করি, আমরা সবাই আমরা মনের ভিতরে এমন একটা চিন্তা রাখি, বা আমার মনে হয় রাখা উচিত প্রতিটা ভোটারের, আপনারা যাকে নির্বাচিত করবেন সে যদি আপনি মনে করেন যে আপনাকে এমন একটা আমি বিগার পিকচারে বলতেছি, এমন একটা কান্ট্রি দেবে যে কান্ট্রিটা প্রসপারিটির দিকে যাবে। আপনি এই প্রসপারিটিটা বলতে গেলে অনেক ফ্যাক্টর থাকে, এখানে গ্লোবালাইজেশনের একটা নাম্বার 1 ফ্যাক্টর আছে।
কে আপনার কান্ট্রিকে গ্লোবাল অন্যান্য কান্ট্রির সাথে কম্পিট করতে সাহায্য করবে? এই যুগটা টেকনোলজির যুগ। টেকনোলজিক্যালি কোন কোন সরকার বা কাকে ভোট দিলে, কারা ক্ষমতায় গেলে আপনাকে অনেক কিছু, অনেক আপনার সন্তানদেরকে, আপনাদের আপনার আপনার পাড়া প্রতিবেশী বা আপনার পরিবারকে মানে ভালোভাবে এই কান্ট্রি মানে দেশে লিভ করতে বা বসবাস করতে, সেই সাথে প্রসপারিটিটা নিয়ে আসতে সাহায্য করবে স্টেপ বাই স্টেপ। এটা এত সহজ না। আমি বলতেছি না যে কালকে আপনাকে সবকিছু দিয়ে দেওয়া হবে। তো এইরকম প্রগতিশীল আধুনিক জ্ঞান সম্পন্ন বা আধুনিক চিন্তা সম্পন্ন মানুষ বা গোষ্ঠীকে যদি সিটিজেনরা মনে করে যে তাদেরকে তারা নির্বাচিত করবে, ইট কুড বি এ গুড রেজাল্ট, ইট কুড বি গুড রেজাল্ট এজ আউটকাম। এটাই হচ্ছে আমাদের এই এদেশের যে কালচার, আমরা এগুলোই মানে প্যারামিটার, এগুলো অ্যানালাইসিস করে সিটিজেনরা দেখে যে কারা কাকে ভোট দিবে। এবং ভোট দিলে এই ভোটের আগে এই মানে আমরা দেখি যে কোন মানুষটা নির্ভরযোগ্য, সে আমাদের আমাদের সন্তানদের নিরাপত্তা দিতে পারে। এবং কোন প্রকার যে এই যে আপনি নারী বা যে আমরা সাধারণত বলি যে নারীদের মূল্যায়ন করার ব্যাপারটা, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের সমাজের জন্য। আপনাকে ইকুইলিব্রিয়াম একটা সোসাইটি দরকার আমাদের, যেখানে কোনো ধর্মের মানুষ ডিপ্রাইভ হবে না, কোনো জেন্ডারের মানুষ ডিপ্রাইভ হবে না। এখানে এখানে কোনো ধর্মকে নিয়ে আসা, একটা ধর্ম তো আমাদের একটা না, আমাদের বাংলাদেশে অনেক ধর্ম। তো কোনো ধর্মকে বেশি করে দেখা, কোনো ধর্মকে ছোট করে দেখা, এগুলো আমাদের প্রি কন্ডিশনস হওয়া উচিত ভোটের আগে। প্রতিটা নাগরিক, আমরা যারা শিক্ষিত বা সমাজে বাস করি, আমরা দেখব এই ফ্যাক্টরগুলো। এগুলো যদি ওভারঅল আপনি সমস্ত কিছু দেখেন, তাহলে কেবল আপনি বুঝতে পারবেন যে আপনি কাকে ভোট দিবেন, বা এই যে প্রিপারেশননেস বা রেডিনেসের যে জায়গাটা, এটা খুবই খুব ইম্পর্টেন্ট। এখন আমি ডক্টর চাই শাহজাবি, যে আপনি ঠিকই বলেছেন। একই বিষয় নিয়ে আবারও যাচ্ছি গোলাম মুর্তজার কাছে। গোলাম মুর্তজা, কথা বলছিলাম মব কালচারের যে বিষয়টি আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি, সেই বিষয়টি নিয়ে আপনার মতামতটা জানতে চাই। এই মব সংস্কৃতির যে বিষয়টি, সেটি নিয়ে আসলে পরবর্তী সরকারের কি ধরনের পদক্ষেপ থাকা উচিত বলে আপনি মনে করেন? প্রথমত কথা, এটাকে সংস্কৃতি বলাও যাবে না, এটাকে করাও যাবে না, বানানোও যাবে না। মব অবশ্যই বন্ধ করতে হবে, এটা নিয়ে যদি কিন্তুর কোনো সুযোগ নাই। মব করতে দেয়া যাবে না। নতুন সরকার হিসেবে যারা দায়িত্বে আসবেন, তাদেরকে এসে প্রথম দিন থেকে বোঝাতে হবে, প্রথম দিন থেকে কঠিন কঠোর কার্যকর ব্যবস্থা নিতে হবে যে মব বলতে যেটা গত 1.5 বছর ধরে আমরা দেখেছি, এই কাজ করতে দেয়া যাবে না। সরকার যদি আন্তরিকভাবে বন্ধ করতে চায়, প্রথম দিন থেকে সেটা পারবে এবং একটি ঘটনাও ঘটবে না, যে সরকারি দায়িত্বে আসুক। আর গত 1.5 বছর 5 আগস্টের পর থেকে যে মব ঘটেছে, এর দুটি দিক। একটি কিছু ঘটনা ছিল অনিবার্য। একটা গণঅভ্যুত্থানের পরে, একটা বিপ্লবের পরে দেশের নানা রকমের বিশৃঙ্খল ঘটনা ঘটে, যেটা হচ্ছে গণঅভ্যুত্থানের ফলস্বরূপ আসে, স্রোতের সঙ্গে আসে। সেই স্রোতের সঙ্গে কিছু জিনিস এসেছিল, সেই কারণে কিছু অনিবার্য ছিল যে এই ঘটনাগুলো ঘটে বা ঘটতেই পারে। আমি সমর্থন করছি না, কিন্তু ঘটতেই পারে। আর কিছু ঘটনা ছিল সময়ের সঙ্গে সঙ্গে এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা দরকার ছিল। কিছু ঘটনা ছিল ওই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে কঠোর মনোভাব নিয়ে মবকে মোকাবেলা করা দরকার ছিল, সেই জায়গাটিতে আমরা শৈথিল্য দেখেছি। এই শৈথিল্যটা থাকার কারণে মবের বিষয়টি দূর করা বা কমানো বা একেবারে বন্ধ করে দেওয়াটা সম্ভব হয়নি। তো গণঅভ্যুত্থানের সরকার, তার হাতে পুলিশ বাহিনী ছিল না, একটা ভঙ্গুর পুলিশ বাহিনী ছিল, সামরিক বাহিনী ছিল, তারা পুলিশের দায়িত্ব কখনো পালন করে না, যে কারণে বোঝার সমস্যা ছিল, যে কারণে সে অনেকগুলো কথা বলতে পেরেছে। কিন্তু একটি নির্বাচিত সরকার এসে এই কথাগুলো বলতে পারবে না। একটি নির্বাচিত সরকারের কাছ থেকে আমরা কোনোভাবেই, দেশের মানুষ কোনোভাবেই এই কথা শুনতে চাইবে না। সেই কারণে নির্বাচিত সরকারের পক্ষ থেকে একেবারে প্রথম দিন থেকে কঠোরভাবে মবকে না বলতে হবে, এবং সেটা যদি করে অবশ্যই মব বন্ধ করা যাবে। এটা কোনোভাবেই কালচার হয়ে উঠতে পারবে না। একদম শেষ মুহূর্তে আমি একটি বিষয় জানতে চাই। আগামীকাল আমাদের নির্বাচন, তো সেই ক্ষেত্রে সেই দিনটা জুড়ে আমাদের নির্বাচন কমিশন বা অন্যান্য নিরাপত্তা কর্মী যারা রয়েছেন এই সাথে জড়িত, তাদের জন্য কি করা উচিত, কোন দিকে চ্যালেঞ্জ রয়েছে, ছোট্ট করে যদি মতামত জানাতেন। প্রথমত কথা, তারা যে কাজটি করার আজকে রাতের যে ইঙ্গিতটি দিল, তারা যেভাবে তৎপরতা দেখালো, এই তৎপরতাটা যদি অব্যাহত থাকে এবং দিনের বেলার তৎপরতা যদি আরেকটু বাড়ে, তাহলে আমি মনে করি না যে এটা নিয়ে আর কোনো সমস্যা হবে। নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখানে রাজনৈতিক দলগুলোকেও সহায়তা করতে হবে।
আর নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যখন যেখানে যে ঘটনাটা দেখবে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোন দল করেছে সেটা ভাবা যাবে না, মানুষের ভোটের অধিকারটা নিশ্চিত করতে হবে। এবং এই ঠিক নিশ্চিত একই জায়গা থেকে আমি এই প্রশ্নটি রাখতে চাই জিয়াউল কবির সুমনের কাছেও। আপনিও একটু হাতের সময় কম রয়েছে, একদম ছোট করে যদি আপনি বলেন কি করা উচিত আগামীকাল, কি মনে হয়? আসলে রাজনৈতিক দলগুলো অপকর্মকে অপকর্ম হিসেবে দেখবে, তাহলে আর এই জিনিসগুলো বাড়বে না। আর যেটা মুর্তজা ভাই বলেছেন, যখনই যেখানে যে কোনো অপকর্ম ঘটবে সাথে সাথে সেটা অ্যাড্রেস করা গেলে এই জিনিসগুলো আর বাড়বে না। আর তাহলেই আমাদের প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত যে সুন্দর নির্বাচন সেটা করা সম্ভব হবে বলে আমি মনে করি। তাহলে আমরা এখানেই আমাদের আলোচনাটা এখানে শেষ করতে চাই। ধন্যবাদ জিয়াউল কবির সুমন, আপনি আমাদের সময় দেওয়ার জন্য। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজন অতিথি গোলাম মুর্তজাকে আমাদের আজকে সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, চলছে ৭১-এর বিশেষ আয়োজন। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে গোটা জাতি। রাত পোহালেই নতুন করে ফিরে পাওয়া এই সময়ে ভোটাধিকার প্রয়োগ করবেন দেশের মানুষ, খুঁজে নেবেন যোগ্য নেতৃত্ব। প্রার্থী থেকে ভোটার সবার খবর তুলে ধরতে প্রস্তুত ৭১ টেলিভিশন। চলছে ৭২ ঘন্টার বিশেষ আয়োজন, সাথে থাকছি আমরা।